শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌমিত্র শুভ্র। ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে রংপুরের পীরগঞ্জের কিশোর পরিতোষ সরকারকে জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। তিনি জানান, পরিতোষের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ফেসবুকে তার পোস্টের জেরে রোববার সন্ধ্যার পর তার বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। পুলিশ তার বাড়ি রক্ষা করতে পারলেও দুর্বৃত্তরা পাশের গ্রামে হামলা ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে রংপুর যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এদিকে সংখ্যালঘুদের বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আরও 43 জনকে আটক করা হয়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে 2টি। দোষীদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। বদলি হয়েছেন পুলিশ সুপার সহ কয়েকজন। গরু একটা নিয়ে গেছে, গাড়ি খান পুরি ফেলাছে, চাউল টাউল টাকা পয়সা চোখ নিয়ে গেছে, সবাই পুরি ফেলাছে বাবা। আমরাও অনেকগুলো মানুষ আসছিল, টিভি আসলো, ফ্রিজ আসলো, এলে সবকিছু আমার এগুলো পুরি ঘুরি সাইকেল দিয়েছে। ঘরগুলো থেকে আগুন লাগিয়ে দিছে, গুডাউন ঘরে আগুন লাগিয়ে দিছে। যারা এই ঘটনার সামনে ছিল এবং পিছনে ছিল, যারা মদতদাতা, উস্কানিদাতা, সবাইকে আমরা খুঁজে বের করবো। প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করবো এবং তাদের বিরুদ্ধে আইনের যে যথাযথ প্রয়োগ, এটি শতভাগ আমরা বাস্তবায়িত করবো। এটা আমরা অঙ্গীকারাবদ্ধ। দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বসতবাড়িতে হামলার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা, এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। বিক্ষোভকারীরা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতার হাজার বছরের ঐতিহ্য ম্লান হয়ে গেছে। এই হামলা দেশের জন্য চরম লজ্জার। তাদের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে গুজব রটিয়ে হামলা চালানো হয়েছে। এই ধরনের ঘটনা বারবার হলেও কোনো সরকারি কঠোর ব্যবস্থা নেয়নি। এরই ধারাবাহিকতায় উগ্রবাদী গোষ্ঠী বারবার মাথা চাড়া দিয়ে উঠেছে। হামলার শিকার মন্দিরগুলো সংস্কার, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ক্ষতিপূরণ সহ অবিলম্বে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। নোয়াখালীতে 5টা মন্দির একসঙ্গে ভাঙলো, তখন আইনের লোক কেন আসলো না? এতগুলো বাড়ি এভাবে পুড়িয়ে ফেলা হয়, এগুলোর কি কোনো বিচার নেই? আজকে উপাসনা করার মতন পরিস্থিতি নেই, এমনকি গুম করে ফেলতে আছে। হামলার শিকার মন্দিরগুলো অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ করতে হবে। ধর্ষণ ও হত্যার শিকার পরিবারগুলোকে স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে। মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে রংপুর নগরীতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় জাতীয় হিন্দু মহাজোট, পূজা উদযাপন পরিষদ সহ কয়েকটি সংগঠন। হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। কর্মসূচি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করে ইসকন। প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। এছাড়া নগরীতে বিক্ষোভ মিছিল বের করে জাসদ। মন্দির ও বাড়িঘরে হামলা ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় এসব কর্মসূচি থেকে। একই দাবিতে সিলেটে মানববন্ধন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আয়োজিত কর্মসূচিতে সাম্প্রদায়িকতা বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। জন্মগতভাবে যে একটা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটা গোষ্ঠীকে নিপীড়িত হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি আজকে যে আদর্শের উপরে বা শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীদের উপরে যে আঘাতটি এসেছে, এটি আমাদের পুরো রাষ্ট্রের উপরে একটি আঘাত। মন্দিরে হামলা ও বাড়িঘর ভাঙচুরে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ করে ইসকন। বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দেশের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এছাড়া নরসিংদী, রাজবাড়ী, লালমনিরহাট, বাগেরহাট সহ আরও কয়েকটি জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। হামলা ভাঙচুরে জড়িতদের কঠোর সাজা নিশ্চিতের দাবি জানানো হয় এসব কর্মসূচি থেকে। রংপুরের পীরগঞ্জে রোববারের হামলার ঘটনা মর্মান্তিক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, দেশ অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত এসব নাশকতা চালাচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি মনিটর করছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুষ্কৃতকারীদের চিহ্নিত করা হয়েছে, কেউ ছাড় পাবে না। পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী
বিএনপির পৃষ্ঠপোষকতা সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। সোশ্যাল মিডিয়াতে কিংবা অপপ্রচারের মাধ্যমে রংপুরের ঘটনাটা কেউ ঘটিয়েছে, এগুলি আমাকে আরেকটু সময় দিতে হবে। এটি যে রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এটি খুবই স্পষ্ট। বিএনপি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, বিএনপি আমলেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। নির্বাচন সামনে রেখে বিএনপিকে ঘায়েল করতেই আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ প্রতারণার রাজনীতি করে, তারা আবার দেশে একদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি এই ষড়যন্ত্র রুখে দেবে বলে প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, এটা ক্ষমতাসীনদের মদত ছাড়া সম্ভব নয়। এবং এটা পরিষ্কার হয়ে গেছে যে আজকে আওয়ামী লীগ যা জোর করে ক্ষমতা দখল করে আছে, বেআইনিভাবে ক্ষমতা দখল করেছে, তারা ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার জন্য, অর্থাৎ আগামী নির্বাচনেও যেন তারা পার পেয়ে যেতে পারে, সেই জন্য তারা বিভিন্ন রকমের অপকৌশল গ্রহণ করতে শুরু করেছে। বিরাজমান রাজনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার নিজেই সাম্প্রদায়িক সংকট সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়। রোববার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত জানিয়ে এই বিজ্ঞপ্তি দেওয়া হয় সোমবার। এতে বলা হয়, প্রত্যেকটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় পরিস্থিতি জটিল হয়েছে। ক্ষমতাসীনরা তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে বিভাজনের রাজনীতি করছে। রাজনৈতিক দুরভিসন্ধির কারণেই এই রক্তপাত, লুটতরাজ চলছে বলে অভিযোগ করে বিএনপি। দেশে যেন আর কোনো শিশু নির্যাতিত না হয়, আর কোনো হত্যা, ষড়যন্ত্র না হয়, শেখ রাসেলের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী ছোট্ট রাসেলের জন্ম, বেড়ে ওঠার দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করেন। বলেন, ঘাতকরা শিশু রাসেলকেও হত্যা করেছিল গুলি করে। অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। তরুণ, মেধাবী, বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের মাঝে দেওয়া হয় ল্যাপটপ। ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা, এটাই যেন সকলের আকাঙ্ক্ষা হয়। আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি পরিচালনার জন্য 4 সদস্যের অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন এবং একজন এমডি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। বোর্ড প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং প্রতিষ্ঠানটির এমডির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। বিচারপতি খোরশেদ আলম সরকার এই আদেশ দেন। এই নতুন বোর্ড ই-ভ্যালির দায়দানা নিরূপণ করবে। এছাড়া সম্পদের হিসাব, লেনদেন সহ ই-ভ্যালির সব বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আগামী 23 নভেম্বর এই বোর্ডকে তাদের কার্যক্রমের বিষয়ে একটি প্রতিবেদন দিতে হবে হাইকোর্টে। একজন প্রাক্তন বিচারপতি, 2 জন হচ্ছে গিয়ে সচিব মহোদয়, একজন চার্টার সেক্রেটারি আর আরেকজন জুরিস্ট। এনারা 5 জন কালেকটিভলি একটি বোর্ড অফ ডাইরেক্টর ফর্ম করে তারা ই-ভ্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কন্ট্রোল এবং ম্যানেজ করবেন। তাদের যে অ্যাসেট এবং লায়াবিলিটি এবং কোনোভাবে এটাকে সামনে চালিয়ে নেওয়া যায় কিনা সেটার কোনো প্রসপেক্ট বা এটা কোনোভাবে কন্টিনিউ করা যায় কিনা সেটা দেখা, এবং যদি সেটা আলটিমেটলি করা যায় তাহলে হয়তো বা একটা অন্য ধরনের সিদ্ধান্ত হতে পারে। ই কমার্স প্রতিষ্ঠান রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির গ্রাহকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। বলেন, রিং আইডি অন্য ই কমার্স প্রতিষ্ঠানের মতো গ্রাহকদের সাথে প্রতারণা করেনি। তারা ধারাবাহিকভাবে গ্রাহকদের মুনাফা দিয়েছেন বলে দাবি করেন গ্রাহকরা। বলেন, অন্য ই কমার্সের মতো রিং আইডি পণ্য দেওয়ার কথা বলে প্রতারণা করেনি, বরং তারা গ্রাহকদের স্বাবলম্বী করেছে। অবিলম্বে প্রতিষ্ঠানটির পরিচালককে মুক্তি দিয়ে রিং আইডিকে ব্যবসার সুযোগ দেওয়ার দাবি জানান গ্রাহকরা।
যারা পালানোর চিন্তা ভাবনা থাকতো, প্রতারণাকারীর চিন্তা ভাবনা করা থাকতো, তারা সেই দিন তারপর দিন থেকে কিন্তু রিং এটি ক্লোজ করে দিতে পারত। আমরা গ্রাহক যারা আছি আমরা কেউ লসে নাই। আমি নিজে পার্সোনালি 10,000 টাকা দিয়ে আইডি খুলছি। এ পর্যন্ত ফার্স্ট থেকে আছে আমি রিং আইডির সাথে, এ পর্যন্ত 1 লক্ষ টাকা প্লাস আমি এখান থেকে আর্ন করছি। যারা ইউজার আছে এখানে অনেক স্টুডেন্ট আছে, এখানে ছাত্র আছে, এখানে অনেক দরিদ্র আছে, রিস্কাওয়ালা আছে। যদি রিং আইডি যদি সরকারের যদি না থাকায় তাহলে আমরা একদম শেষ হয়ে যাব। টি-20 বিশ্বকাপে প্রথম পর্বেই সমীকরণের কঠিন জটিলতায় বাংলাদেশ টিকে থাকার ডু অর ডাই ম্যাচে মঙ্গলবার ওমানের মুখোমুখি হবে টাইগাররা, যেখানে জিততে তো হবেই, সাথে মাথায় রাখতে হবে রান রেটও। টাইগার একাদশে ফিরতে পারেন ওপেনার নাইম শেখ। আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। শেখ রাসেল মিশে আছে স্মৃতিতে, স্বাধীনতায়, সমৃদ্ধিতে। শেখ রাসেল বেঁচে থাকবেন নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে, এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বিকেলে শহীদ শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে মিরপুরের শেখ ফাজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শেখ রাসেল মঞ্চ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান তিনি। মন্ত্রী বলেন, এই দিবসটিকে মহিমান্বিত করতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী সেবা সহজীকরণে বিশেষ ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে, যেখান থেকে 21টি দেশে গমনকারী কর্মীরা বিএমইটির স্মার্ট কার্ড সহ সরাসরি সার্ভিস পাবে। বাংলাদেশের কোনো শিশু যেন অমানবিক আচরণ ও হত্যাকাণ্ডের শিকার না হয়, সবাইকে এই ব্রত ধারণ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের উদ্যোগে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এই আহ্বান জানান। এর আগে সংসদ সচিবালয় মসজিদে শেখ রাসেল সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সদস্যদের জন্য রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যাকারীদের মধ্যে যারা পলাতক তাদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে বিএসএমএমইউতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিএসএমএমইউতে শেখ রাসেল চাইল্ড ক্যান্সার সার্ভাইভার গ্যালারি উদ্বোধন করেন উপাচার্য ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। এর মাধ্যমে 25 থেকে 30,000 শিশুর চিকিৎসা সেবা দেয়া হয়। উপাচার্য বলেন, ইতিহাসের মহাশিশু হয়েই শেখ রাসেল বেঁচে থাকবেন সকলের হৃদয়ে। ডি ব্লকের শিশু হেমাটোলজি বিভাগে এই গ্যালারি নির্মাণ করা হয়। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেখ রাসেলের জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ কনসুলেট সিটওয়ে শেখ রাসেলের 58তম জন্মদিন স্মরণে শেখ রাসেল দিবস পালন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই বিশেষ দিনের কর্মসূচি শুরু হয়। এরপর কনসুলেটের কর্মকর্তা মোহাম্মদ শরীফুল্লাহ আল মাহমুদ শেখ রাসেলের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। জন্মদিন উপলক্ষে স্থানীয় একটি এতিমখানায় শতাধিক অনাথ শিশুকে নিয়ে কেক কাটা হয়। এছাড়া স্থানীয় একটি বৃদ্ধাশ্রমে 60 জন বৃদ্ধের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা। অনুষ্ঠানে মিশনের সকল সদস্য ও সিটওয়েতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও কেক কাটার অনুষ্ঠান বিশাল জনসভায় পরিণত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সোমবার বিকেলে নগরের ভাওয়াল রাজবাড়ী মাঠে ছিল এই আয়োজন। অনুষ্ঠানে মেয়র উন্নয়নের স্বার্থে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের স্থানীয় মানুষ সকলের প্রতি অনুরোধ রাখলাম, আমরা আপনারা ভাই ভাই, কারোর মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। আমরা সকলে আলোচনা করে আমাদের একটি নতুন পরিকল্পিত শহর করব। শেখ রাসেল দিবস উপলক্ষে আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে শেখ রাসেল আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট 2021-এর আয়োজন করা হয়। জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। টুর্নামেন্টে ঢাকা ও মিরপুর সেনানিবাসের 10টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আগামী 25 অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এ সময় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাসেল কর্নার স্থাপন, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে জনতা ব্যাংক লিমিটেডের পূর্ব এরিয়া অফিস। আলোচনায় অংশ নিয়ে মহাব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল আলম বলেন, শিশুদের বেড়ে ওঠার জন্য ভালোবাসাপূর্ণ মানবিক পরিবেশ নিশ্চিতের মাধ্যমে শিশু শেখ রাসেলের প্রতি সকলের আবেগ ও ভালোবাসা পূর্ণতা পাবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মতিন শেখ ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কোরআন খতম, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। একই সাথে শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়ার এক অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
সোমবার সকালে মুন্সিগঞ্জের হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ভেষজ বাগান ও হাসপাতাল পরিদর্শন করে কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ। এই বিশ্ববিদ্যালয় থেকে একদিকে যেমন ইউনানি আয়ুর্বেদিক বিষয়ে উচ্চশিক্ষা দেওয়া হবে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য দেওয়া হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক ও অ্যালোপ্যাথিক বিজ্ঞানের ত্রিমাত্রিক সেবা। শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হতে পারলে চাকরির ব্যবস্থাও করছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ। গত 24 ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন আরও 10 জন। এ নিয়ে মোট মৃত্যু 27,778 জন। করোনার কথা বলছে। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 339 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.80%। নমুনা পরীক্ষা হয়েছে 18,812টি। এই পর্যন্ত শনাক্ত 15,65,827 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 509 জন। মোট সুস্থ 15,28,371 জন। মৃত 10 জনের মধ্যে পুরুষ 4 জন, নারী 6 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় 3, খুলনা 3, চট্টগ্রামে 2, রাজশাহীতে 1 জন মারা গেছেন। আবারও বড় ধরনের দরপতন হলো শেয়ার বাজারে। সোমবার ডিএসইতে প্রধান সূচক প্রায় 89 পয়েন্টের মতো কমে দাঁড়ায় 7,097 পয়েন্টে। একদিনের ব্যবধানে লেনদেন কমেছে 262 কোটি টাকা। সোমবার প্রধান সূচকের পাশাপাশি নিম্নমুখী প্রবণতা ছিল অন্য দুটি সূচকেও। ডিএসই সরিয়া সূচক 21 পয়েন্ট কমে 1,525 পয়েন্টে এবং ডিএসই 30 সূচক 26.5 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,678 পয়েন্টে। ডিএসইতে হাতবদল হয়েছে 1,393 কোটি টাকার শেয়ার। দাম বেড়েছে মাত্র 33টি প্রতিষ্ঠানের, অন্যদিকে কমেছে 324টির। একই রকম নিম্নমুখী প্রবণতা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। প্রধান সূচক কমেছে 314 পয়েন্টেরও বেশি। বিশ্লেষকরা বলছেন, বাজার সংশোধন হচ্ছে, আতঙ্কিত না হয়ে বিনিয়োগে অভ্যস্ত হতে হবে। আতঙ্কিত হয়ে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবেনি, এবং এই জন্য কিন্তু আমরা সবসময় বিনিয়োগকারীদেরকে বলি যে আপনার বিনিয়োগে অভ্যস্ত হন। এই মাসে যেহেতু ডিসক্লোজারগুলো বা এই সপ্তাহে হচ্ছে অধিকাংশ, মনে হয় না মার্কেট মানে যথেষ্ট রকমের শেইকেন হবে না, ওটা হবে না, নর্মাল কারেকশন হবে। আশুলিয়ায় দোকান কর্মচারী খুনের ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার রাতে আশুলিয়ার জামগড়া ও রাজধানীর মুগদা থেকে তাদের গ্রেফতার করা হয়। একই রাতে ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় 5 জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে আটক করে সংস্থাটি। কর্মকর্তারা জানান, চলতি মাসে আশুলিয়ার শিমুলতলির দোকান থেকে বাসায় ফেরার পথে খুন হয় রমজান মিয়া। তদন্ত করতে গিয়ে জানা যায়, ঘটনার সময় বাসায় ফেরার পথে জামগড়া ছিনতাইয়ের শিকার হয় রমজান। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মৃত্যু হয় তার। আটককৃত আমিনুল, সাগর ও ইউনুস হত্যার কথা স্বীকার করেছেন। এখানে যে 3 জন যারা ছিলেন তারা প্রত্যেকেই সেই এলাকাতে ছিনতাইকারী দলের সদস্য। তাই প্রতি রাতেই তারা এভাবেই বের হয়, তাদের কাছে দেশীয় অস্ত্র থাকে। এই অস্ত্রের মুখে জিম্মি করে সাধারণ জনগণ যারা পথিমধ্যে যাদেরকেই পায় তাদের কাছ থেকে যে মূল্যবান সামগ্রী আছে সেই সামগ্রী তারা ছিনিয়ে নেয়। প্রাকৃতিক দুর্যোগে বেহাল কেরালা। ভারতের দক্ষিণের এই রাজ্যটিতে টানা বৃষ্টিপাত, বন্যা, ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। এখনও বহু মানুষ নিখোঁজ। স্থানীয় উদ্ধারকর্মীদের পাশাপাশি মাঠে তৎপর নৌসেনা, বিমান বাহিনীর সদস্যরা। এই পরিস্থিতিতে বুধবার থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পেছনের পাহাড়টিতে 4 দফা ভূমিধস হয়, ঢলের মতো নেমে আসে পানি। ভূমিধসে মুহূর্তে নিচের সব দোকানপাট, ঘরবাড়ি চাপা পড়ে। বন্যার পানি বাড়তে থাকায় দোকানের বেশিরভাগ পণ্যই নষ্ট হয়ে গেছে। মশলার মতো খাবারগুলো রক্ষা করতে পারলেও পানিতে পড়ছে শাকসবজি। তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্র, কানাডা যুদ্ধজাহাজ পাঠানোয় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীন। তীব্র নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, সবকিছু চীনের পর্যবেক্ষণে রয়েছে এবং যে কোনো সময় হুমকির জবাব দিতে প্রস্তুত তারা। এর আগে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, তাদের একটি ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে। এ সময় কানাডার একটি যুদ্ধজাহাজও মার্কিন ডেস্ট্রয়ারের সাথে ছিল। এশিয়া অঞ্চলের মিত্রদের সাথে সম্পর্কের অংশ হিসেবেই সেখানে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।